এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম কামাল বেগম, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর তানিয়া। রাফি ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার গলার সোনার চেইনটা ভেঙে গিয়েছিল, ছেলে আমাকে নিয়ে স্বর্ণকারের দোকানে গেল মেরামতের জন্য। স্বর্ণকার চেইনটা দেখে বলল, ম্যাডাম, এটা খুবই পুরানো। নতুন একটা কিনে নিন। ছেলে নানা ডিজাইনের চেইন দেখাতে লাগল আমাকে। একটা জোড়া রিংয়ের সামনে দাঁড়িয়ে স্বর্ণকার বলল, সাহেব, বউয়ের জন্য ম্যাচিং রিং নিবেন। ছেলে এক জোড়া রিং কিনল। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, দুটো রিং কেন? পার্কের বেঞ্চে বসে সে একটা রিং আমার হাতে দিয়ে বলল, মা, এই রিংটা তোমার জন্য। আর এটা আমার রিংটা আমার আঙুলে পরিয়ে দিতে দিতে সে বলল, এই রিং যেমন গোল, তেমনি আমাদের ভালোবাসাও অসীম। মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। রিংটার উজ্জ্বল ঝিলিক আমার চোখে পড়ছিল। সে আমার হাত চেপে ধরে বলতে লাগল, মা, আমরা দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের পরিচয় জানবে না। তুমি আমার বউ হয়ে থাকবে। আমার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। সন্ধ্যার আলোতে রিংটা চকচক করছিল। সে বলল, মা, উত্তর দাও। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে রাফি আসলে কি বলতে চাইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো এই রিংটার মধ্যে কি আছে? আমি অবাক হয়ে বললাম, কি আছে? রাফি রিংটার ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বের করল। সেখানে লেখা ছিল একটা ঠিকানা। মা, এই ঠিকানায় আমাদের যেতে হবে। বাবা আমাকে বলেছেন তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এই ঠিকানায় যেতে। আমি আরও অবাক হয়ে গেলাম। কী রকম বিপদ? রাফি গম্ভীর হয়ে বলল, মা, বাবা গত সপ্তাহে যে ব্যবসায়িক ট্রিপে গিয়েছিলেন সেটা আসলে কোনো সাধারণ ট্রিপ ছিল না। তিনি একটা গোপন মিশনে গিয়েছিলেন। আর এখন তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার পা যেন মাটিতে গেড়ে গেল। তুমি কি বলছো রাফি? রাফি আমার হাত ধরে বলল, মা, বাবা আসলে একজন গোয়েন্দা। তিনি সরকারি একটা গোপন বিভাগে কাজ করেন। আর এখন তাকে কেউ অপহরণ করেছে। এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। আমি বেঞ্চে বসে পড়লাম। রাফি পানির বোতল এনে আমাকে দিল। মা, তুমি ঠিক আছো তো? আমি কোনমতে বললাম, রাফি, তুমি নিশ্চিত তো? রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। বাবা আমাকে সব বলেছেন। তিনি জানতেন যে একদিন এরকম হতে পারে। পরের দিন সকালে আমরা সেই ঠিকানায় গেলাম। সেটা ছিল শহরের একেবারে প্রান্তে একটা পুরানো বাড়ি। বাড়িটা দেখতে খুবই সাধারণ, কিন্তু ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। পুরো বাড়িটা ছিল একটা আধুনিক অফিস। কম্পিউটার, মনিটর আর নানা রকমের যন্ত্রপাতি। একজন ভদ্রলোক আমাদের স্বাগত জানালেন। তিনি বললেন, আপনি নিশ্চয়ই মীরা বেগম। আমি রহিম সাহেব, কামাল সাহেবের সিনিয়র কলিগ। আমি জিজ্ঞেস করলাম, আমার স্বামী কোথায়? রহিম সাহেব গম্ভীর হয়ে বললেন, তিনি একটা খুবই বিপজ্জনক মিশনে গিয়েছিলেন। আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য চুরি হয়ে গেছে। কামাল সাহেব সেটা উদ্ধার করতে গিয়েছিলেন। রাফি জিজ্ঞেস করল, কী ধরনের তথ্য? রহিম সাহেব বললেন, আমাদের দেশের সব পারমাণবিক চুল্লির নিরাপত্তা কোড। যদি এই তথ্য ভুল হাতে পড়ে তাহলে খুবই বিপজ্জনক হতে পারে। আমি ভয় পেয়ে বললাম, তাহলে এখন কি করতে হবে? রহিম সাহেব বললেন, আমাদের বিশ্বাস কামাল সাহেব এখনও জীবিত আছেন। কিন্তু তাকে উদ্ধার করতে আমাদের সাহায্য লাগবে। তিনি আমাদের একটা ম্যাপ দেখালেন। এই জায়গায় একটা পরিত্যক্ত কারখানা আছে। আমাদের মনে হয় কামাল সাহেবকে সেখানে রাখা হয়েছে। কিন্তু সেখানে ঢুকতে হলে আমাদের খুবই সাবধান থাকতে হবে। রাফি উৎসাহ নিয়ে বলল, আমরা কি করতে পারি? রহিম সাহেব বললেন, তোমার মাই পারবেন আমাদের সাহায্য করতে। কারণ ওই কারখানার মালিক মীরা বেগমকে চেনেন। আমি অবাক হয়ে বললাম, আমাকে চেনেন মানে? রহিম সাহেব বললেন, আপনার পূর্বের চাকরির সূত্রে। আপনি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির সাথে ওই কারখানার ব্যবসায়িক সম্পর্ক ছিল। তাই আপনি সেখানে গেলে সন্দেহ হবে না। পরের দিন আমি আর রাফি সেই কারখানায় গেলাম। কারখানার গেটে একজন নিরাপত্তারক্ষী ছিল। আমি তাকে বললাম, আমি মীরা বেগম। মালিক সাহেবের সাথে দেখা করতে এসেছি। নিরাপত্তারক্ষী আমাদের ভিতরে যেতে দিল।
কারখানার ভিতরে ঢুকে আমি দেখলাম যে সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না। সব মেশিন বন্ধ। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে চললাম। হঠাৎ করে আমরা একটা কক্ষের সামনে এসে দাঁড়ালাম যেখান থেকে কথাবার্তার আওয়াজ আসছিল। আমি কান পেতে শুনলাম। একজন বলছিল, কামাল সাহেব, আপনি যদি কোডটা না দেন তাহলে আপনার পরিবারের ক্ষতি হবে। আমার হৃদয় থেমে গেল। এটা নিশ্চয়ই আমার স্বামীর কণ্ঠস্বর। তিনি বললেন, আমি কখনো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না। রাফি আমার কানে ফিসফিস করে বলল, মা, আমাদের পুলিশকে খবর দিতে হবে। কিন্তু আমি বললাম, না রাফি, এতক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম। কারখানার এক কোণে একটা ফায়ার অ্যালার্ম ছিল। আমি রাফিকে ইশারায় দেখিয়ে দিলাম। রাফি বুঝে গেল। সে চুপি চুপি গিয়ে অ্যালার্মটা চাপল। সাথে সাথে কান ফাটানো আওয়াজ শুরু হল। এই অ্যালার্মের আওয়াজে সবাই ছুটাছুটি শুরু করল। অপরাধীরা বুঝতে পারল না কি হচ্ছে। এই সুযোগে আমি আর রাফি সেই কক্ষের দিকে দৌড়ে গেলাম। দরজাটা খোলা ছিল। ভিতরে ঢুকে দেখি আমার স্বামী চেয়ারে বাঁধা অবস্থায় আছেন। আমি তাড়াতাড়ি তার বাঁধন খুলে দিলাম। তিনি আমাকে দেখে অবাক হয়ে বললেন, মীরা, তুমি এখানে কি করছো? আমি বললাম, পরে সব বলবো। এখন চলো এখান থেকে। আমরা তিনজন দৌড়ে কারখানার বাইরে চলে এলাম। ইতিমধ্যে ফায়ার ব্রিগেড আর পুলিশ এসে গেছে। আমার স্বামী পুলিশের কাছে সব খুলে বললেন। পুলিশ অপরাধীদের ধরে ফেলল। পরে বাড়িতে ফিরে আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, মীরা, আমি তোমাকে কিছু বলিনি কারণ তোমাকে বিপদে ফেলতে চাইনি। আমি বললাম, কামাল, পরিবার মানে হলো একসাথে বিপদ মোকাবেলা করা। আমরা সবাই মিলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। রাফি হেসে বলল, বাবা, আপনি তো আসল জেমস বন্ড। আমার স্বামী হেসে বললেন, না রে, আমি শুধু দেশের জন্য কাজ করি। তানিয়া স্কুল থেকে ফিরে এসে সব শুনে বলল, বাবা, আপনি তো হিরো। সেদিন রাতে আমরা সবাই মিলে বসে এই পুরো ঘটনার কথা আলোচনা করলাম। আমার স্বামী বললেন, আমি আর এই কাজ করব না। আমি বুঝেছি যে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তার হাত ধরে বললাম, তুমি যা মনে করো ভালো তাই করো। আমরা সবাই তোমার সাথে আছি। পরের সপ্তাহে সরকার আমার স্বামীকে একটা সম্মানসূচক পুরস্কার দিল তার সাহসিকতার জন্য। আর আমাকেও একটা বিশেষ সম্মাননা দেওয়া হলো কারণ আমি বিপদের সময় ধৈর্য রেখে স্বামীকে উদ্ধার করতে সাহায্য করেছি। রাফি এখনও মাঝে মাঝে সেই রিংটা নিয়ে খেলে। সে বলে, মা, এই রিং আমাদের পরিবারকে আরও কাছে এনে দিয়েছে। আমি হেসে বলি, হ্যাঁ রে, সত্যিই তো। কিন্তু এই গল্পের আসল রহস্য এখনও বাকি ছিল। 1 মাস পর আমরা জানতে পারলাম যে সেই স্বর্ণকারও ছিল গোয়েন্দাদের একজন। সে জানত যে আমাদের পরিবার বিপদে আছে। তাই সে ইচ্ছা করেই রাফিকে সেই বিশেষ রিং দিয়েছিল। আমি স্বর্ণকারের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সব জানতেন? তিনি হেসে বললেন, ম্যাডাম, আমাদের কাজই হল দেশের মানুষকে রক্ষা করা। আপনার স্বামী একজন দেশপ্রেমিক। আর আপনিও কম যান না। সেদিন থেকে আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি হল। আমরা বুঝলাম যে জীবনে যত বড় বিপদই আসুক, একসাথে থাকলে সব মোকাবেলা করা যায়। রাফি এখন পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছে। সে বলে, মা, আমিও বাবার মতো দেশের সেবা করতে চাই। তানিয়া বলে, আমিও বড় হয়ে গোয়েন্দা হব। আমি হেসে বলি, আগে তোমাদের লেখাপড়া শেষ করো। আমার স্বামী এখন একটা সাধারণ অফিসে চাকরি করেন। কিন্তু মাঝে মাঝে সরকার তার পরামর্শ নেয়। তিনি বাড়িতে থেকেই সেই কাজ করেন। এই পুরো ঘটনার পর আমি বুঝেছি যে জীবন কতটা অনিশ্চিত। কিন্তু পরিবার থাকলে যে কোনো অনিশ্চয়তা মোকাবেলা করা যায়। আর সেই সোনার রিং এখনও আমার হাতে আছে। সেটা দেখলেই আমার মনে পড়ে সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। রাফি মাঝে মাঝে বলে, মা, আমরা তো একটা পুরো ফিল্মের মতো অ্যাডভেঞ্চার করেছিলাম। আমি বলি, হ্যাঁ রে, কিন্তু এখন আমাদের শান্তিপূর্ণ জীবনই ভালো লাগে। তানিয়া স্কুলে গিয়ে সবাইকে বলে যে তার বাবা একজন সিক্রেট এজেন্ট ছিলেন। তার বন্ধুরা বিশ্বাস করে না। তানিয়া বলে, তোমরা বিশ্বাস না করলেও সত্যি। কিছুদিন আগে আমরা সবাই মিলে সেই পার্কে গিয়েছিলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। সেই বেঞ্চে বসে আমরা সেই দিনের কথা মনে করলাম। আমার স্বামী বললেন, মীরা, তুমি সেদিন খুবই সাহসী ছিলে। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়ে যায়। এখন আমাদের জীবন অনেক শান্তিপূর্ণ। কিন্তু সেই অ্যাডভেঞ্চারের স্মৃতি আমাদের আরও কাছে এনে দিয়েছে। আমরা জানি যে জীবনে যে কোনো চ্যালেঞ্জ আসুক, আমরা একসাথে সেটা মোকাবেলা করতে পারব। রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়েছে।
সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমি হেসে বলি, তুমি তো এখনো ছেলে, এত দায়িত্ব নিজ না। তানিয়া এখন আরও বেশি কৌতূহলী হয়েছে। সে সবসময় রহস্যময় গল্প পড়ে। সে বলে, আমি বড় হয়ে ডিটেকটিভ হব। আমার স্বামী বলেন, যা হতে চাও হও, কিন্তু নিরাপদ থেকো। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক রহস্য থাকে, কিন্তু সবচেয়ে বড় সত্য হল পারিবারিক ভালোবাসা। সেই ভালোবাসাই আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। আর সেই সোনার রিং, সেটা এখনও আমার হাতে আছে। রাফিও একটা পরে। আমরা বলি এটা আমাদের পরিবারের একতার প্রতীক। এই রিং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2 মাস পর একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাফি স্কুলে গেছে, তানিয়াও গেছে, কামাল অফিসে। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনি কি মীরা বেগম? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আমার নাম সালমা খান। আমি আপনার সাথে খুবই জরুরি কথা বলতে এসেছি। আমি তাকে ভিতরে আসতে বললাম। তিনি বসে বললেন, মীরা বেগম, আপনার স্বামী যে মিশনে গিয়েছিলেন, সেই মিশনের একটা অংশ এখনও বাকি আছে। আমার বুকের ভিতর ধড়ফড় শুরু হল। আমি বললাম, কী রকম বাকি? সালমা খান বললেন, যারা আপনার স্বামীকে অপহরণ করেছিল, তাদের মূল নেতা এখনও ধরা পড়েনি। আর সে এখন প্রতিশোধ নিতে চায়। আমি ভয় পেয়ে বললাম, তাহলে আমাদের এখন কি করতে হবে? সালমা খান বললেন, আপনাদের পরিবারকে কয়েকদিনের জন্য নিরাপদ জায়গা রাখতে হবে। আর কামাল সাহেবকেও বিশেষ নিরাপত্তার মধ্যে রাখতে হবে। ঠিক সেই সময় আমার ফোনে কামালের কল এলো। আমি ফোন ধরলাম। কামাল বলল, মীরা, তুমি আর বাচ্চারা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। আমার অফিসে কিছু অস্বাভাবিক ঘটনা হচ্ছে। আমি বললাম, কী রকম? কামাল বলল, আমাদের অফিসে কয়েকজন সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছে। মনে হয় তারা আমাকে খুঁজছে। সালমা খান আমার হাত থেকে ফোনটা নিয়ে কামালের সাথে কথা বললেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনি এখনই অফিস থেকে বের হয়ে আসুন। আমাদের একটা নিরাপদ জায়গায় মিলিত হতে হবে। আমি তাড়াতাড়ি কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হলাম। সালমা খান একটা গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন একটা নিরাপদ জায়গায়। সেখানে পৌঁছে দেখি রহিম সাহেবও আছেন। তিনি বললেন, মীরা বেগম, পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে, কিন্তু চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে দেব। কিছুক্ষণ পর কামাল এসে পৌঁছাল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মীরা, আমি খুবই চিন্তিত ছিলাম তোমাদের নিয়ে। আমি বললাম, কামাল, বাচ্চারা কোথায়? কামাল বলল, রহিম সাহেব তাদের স্কুল থেকে নিয়ে এসেছেন। তারা এখন নিরাপদ জায়গায় আছে। রহিম সাহেব আমাদের বললেন, আপনাদের পরিবারকে আমাদের একটা গোপন ঘাঁটিতে নিয়ে যেতে হবে। সেখানে আপনারা কয়েক সপ্তাহ থাকবেন, যতক্ষণ না আমরা সব অপরাধীকে ধরে ফেলি। সেই গোপন ঘাঁটিটা ছিল পাহাড়ের উপর একটা সুন্দর বাংলো। সেখানে পৌঁছে রাফি আর তানিয়াকে দেখে আমি খুশি হয়ে গেলাম। রাফি বলল, মা, এটা তো অ্যাডভেঞ্চার ক্যাম্পের মতো। তানিয়া বলল, বাবা, আমরা কতদিন এখানে থাকব? কামাল বলল, বেশি দিন না, শুধু যতক্ষণ না সব ঠিক হয়ে যায়। আমি বললাম, কিন্তু আমাদের তো অফিস আর স্কুলের কাজ আছে। রহিম সাহেব বললেন, সব ব্যবস্থা করা হয়েছে। আপনাদের অনুপস্থিতির কারণ আমরা জানিয়ে দিয়েছি। সেই বাংলোতে আমাদের সাথে আরও কয়েকটা পরিবার ছিল যারা বিভিন্ন কারণে নিরাপত্তার জন্য সেখানে এসেছিল। রাফি আর তানিয়া তাদের বাচ্চাদের সাথে খুব ভালো বন্ধুত্ব করল। 3 দিন পর রহিম সাহেব এসে জানালেন যে প্রধান অপরাধীকে ধরে ফেলা হয়েছে। তিনি বললেন, এখন আপনাদের কোনো বিপদ নেই, আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। আমরা সবাই খুশি হয়ে গেলাম। বাড়ি ফেরার আগে সালমা খান আমাকে বললেন, মীরা বেগম, আপনি খুবই সাহসী একজন মহিলা। এই কয়েক দিনে আপনি যেভাবে পরিস্থিতি সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি বললাম, পরিবারের জন্য সবাই সাহসী হয়। বাড়ি ফিরে আমরা দেখলাম যে সব কিছু আগের মতোই আছে, কিন্তু এবার আমাদের বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কামাল বলল, মীরা, আমি প্রতিজ্ঞা করছি যে আর কখনো এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না। আমি তার হাত ধরে বললাম, যা ঠিক মনে করো তাই করো, আমরা সবাই তোমার সাথে আছি। রাফি এখন আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বলে, মা, আমি এখন পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। তানিয়া বলে, আমিও। আমি হেসে বলি, তোমরা তো এখনো ছোট, এত দায়িত্ব নিজ না। কিছুদিন পর আমরা জানতে পারলাম যে সেই প্রধান অপরাধী আসলে একটা আন্তর্জাতিক চক্রের সদস্য ছিল। তারা বিভিন্ন দেশের গোপনীয় তথ্য চুরি করত। কামালের মিশন সফল হওয়ার কারণে তাদের একটা বড় পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।
রহিম সাহেব একদিন আমাদের বাড়িতে এসে জানালেন যে কামালের কাজের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একটা বিশেষ পদক দেবে। কামাল বলল, আমি একা এই পদকের দাবিদার নই। আমার পরিবার আমাকে সাহায্য করেছে। রহিম সাহেব বললেন, সেজন্যই আপনার পুরো পরিবারকে সম্মানিত করা হবে। পুরস্কার বিতরণীর দিন আমরা সবাই মিলে গেলাম। মন্ত্রী মহোদয় আমাদের পুরস্কার দিয়ে বললেন, আপনাদের পরিবার দেশের জন্য আত্মত্যাগ করেছেন। এটা খুবই গৌরবের বিষয়। রাফি আর তানিয়া খুব গর্বিত হল। সেই অনুষ্ঠানে আরও অনেক বীর পরিবারকে সম্মানিত করা হল। আমরা তাদের সাথে পরিচিত হলাম। তাদের গল্প শুনে বুঝলাম যে দেশের জন্য অনেকেই নিঃস্বার্থভাবে কাজ করেন। অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। কামাল বলল, মীরা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। আর কোনো গোপনীয়তা থাকবে না। আমি বললাম, হ্যাঁ, এবার আমরা শান্তিতে থাকতে পারব। রাফি বলল, বাবা, তবু মাঝে মাঝে এমন রোমাঞ্চকর ঘটনা হলে ভালো লাগে। তানিয়া বলল, আমারও। আমি আর কামাল হেসে ফেললাম। বাড়ি ফেরার পথে আমরা সেই পার্কের পাশ দিয়ে গেলাম যেখানে রাফি আমাকে রিং দিয়েছিল। কামাল বলল, চলো একবার সেই বেঞ্চে বসি। আমরা সবাই গাড়ি থেকে নেমে সেই বেঞ্চে বসলাম। কামাল বলল, মীরা, এই কয়েক মাসে আমি বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই। আমি তার হাত ধরে বললাম, হ্যাঁ, আমরা একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি। রাফি বলল, মা, আমাদের এই অ্যাডভেঞ্চার নিয়ে একটা বই লেখা উচিত। তানিয়া বলল, হ্যাঁ, আমি ছবি আঁকব। আমি বললাম, ভালো আইডিয়া, কিন্তু সব সত্যি ঘটনা লেখা যাবে না। কিছু তো গোপন রাখতে হবে। কামাল বলল, হ্যাঁ, কিছু কিছু জিনিস গোপনীয় থাকে, কিন্তু আমাদের পরিবারের ভালোবাসার গল্পটা সবাই জানতে পারে। সেই রাতে বাড়িতে ফিরে আমরা সবাই মিলে বসে আমাদের পুরো অভিজ্ঞতার কথা আলোচনা করলাম। আমরা ঠিক করলাম যে এই ঘটনাগুলো আমরা ডায়েরিতে লিখে রাখব যাতে পরে মনে করতে পারি। তানিয়া বলল, আমি আমার বন্ধুদের বলবো যে আমার বাবা একজন হিরো। রাফি বলল, আর আমি বলবো যে আমার মা একজন হিরোইন। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছ? কামাল বলল, না মীরা, ওরা ঠিকই বলেছে। তুমি সত্যিই খুব সাহসী। আমি বললাম, আমরা সবাই মিলেই সাহসী। একা কেউ কিছু করতে পারে না। সেই রাতে শোয়ার আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। কত কিছু ঘটে গেল এই কয়েক মাসে। জীবন সত্যিই অনেক অপ্রত্যাশিত। কামাল এসে আমার পাশে দাঁড়াল। বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমরা কতটা ভাগ্যবান যে এত কিছুর পরও আমরা একসাথে আছি। কামাল আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা সত্যিই ভাগ্যবান। পরের দিন সকালে আমি স্বাভাবিক রুটিনে ফিরে গেলাম। রান্নাঘরে কাজ করতে করতে ভাবছিলাম যে জীবনটা কতটা সুন্দর যখন সব কিছু স্বাভাবিক থাকে। রাফি আর তানিয়া স্কুলে গেল, কামাল অফিসে গেল। কিন্তু এবার সব কিছুতেই একটা আলাদা অনুভূতি। আমরা জানি যে আমাদের পরিবার কতটা শক্তিশালী। আমরা জানি যে বিপদের সময় আমরা একে অপরের উপর নির্ভর করতে পারি। দুপুরে রান্না করতে করতে আমার মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন আমরা পাহাড়ের বাংলোতে ছিলাম। সেখানকার শান্ত পরিবেশ, পাহাড়ি হাওয়া আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার অনুভূতি। বিকেলে রাফি আর তানিয়া স্কুল থেকে ফিরে এসে তাদের বন্ধুদের সাথে খেলতে গেল। আমি জানালার পাশে বসে তাদের খেলা দেখছিলাম। মনে মনে ভাবছিলাম যে বাচ্চারা কতটা সহজভাবে সব কিছু মেনে নেয়। তারা যেমন অ্যাডভেঞ্চার উপভোগ করেছে তেমনি স্বাভাবিক জীবনেও খুশি। সন্ধ্যায় কামাল অফিস থেকে ফিরে এলো। সে এসেই বলল, মীরা, আজ অফিসের সবাই আমাকে নিয়ে অনেক গর্ব করেছে। আমার বসও আমাকে বিশেষ ছুটি দিয়েছেন। আমি বললাম, এটা তো খুব ভালো। রাতের খাবারের সময় আমরা সবাই মিলে বসে দিনের কাজকর্মের কথা বললাম। রাফি বলল, মা, আমার ক্লাসের সবাই জানতে চায় যে আমাদের সাথে কি হয়েছিল। আমি বললাম, তুমি সবাইকে বলো যে আমরা একটা পারিবারিক ভ্রমণে গিয়েছিলাম। তানিয়া বলল, আমার বন্ধু রিনা বলেছে যে তার বাবাও পুলিশে কাজ করে। সে আমাদের বাড়িতে আসতে চায়। কামাল বলল, আসুক, কোনো সমস্যা নেই। এখন তো আর কোনো গোপনীয়তা নেই। খাওয়ার পর আমরা টিভিতে একটা পারিবারিক নাটক দেখলাম। নাটকের পরিবারটাও আমাদের মতোই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে শেষে একসাথে হয়েছিল। রাফি বলল, এই নাটকের পরিবারটা তো আমাদের মতোই। সেই রাতে শোয়ার আগে আমি আমার ডায়েরিতে লিখলাম, আজ আমাদের স্বাভাবিক জীবন ফিরে এসেছে। কিন্তু এই কয়েক মাসের অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমি বুঝেছি যে পরিবার হল সবচেয়ে বড় শক্তি। পরের সপ্তাহে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হল। আমাদের আত্মীয় স্বজন আর বন্ধুরা এসেছিল। সবাই আমাদের সাহসিকতার জন্য প্রশংসা করল। কিন্তু আমরা বিশেষ কিছু বললাম না, শুধু বললাম যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, মীরা, তুমি খুব সাহসী।
আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি বললাম, মা, আমি একা কিছু করিনি। আমাদের সবার সাহায্যেই সব সম্ভব হয়েছে। কামালের বাবাও এসেছিলেন। তিনি কামালকে বললেন, বাবা, তুমি দেশের জন্য যা করেছ তার জন্য আমি গর্বিত। কিন্তু এখন পরিবারের যত্ন নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কামাল বলল, হ্যাঁ বাবা, আমি সেটাই করব। সেই অনুষ্ঠানে রহিম সাহেবও এসেছিলেন। তিনি আমাদের বললেন, আপনাদের পরিবার আমাদের কাছে একটা আদর্শ পরিবার। আপনারা প্রমাণ করেছেন যে একসাথে থাকলে সব বাধা অতিক্রম করা যায়। অনুষ্ঠানের শেষে সবাই চলে গেলেন। আমরা পরিষ্কার করতে করতে সেই দিনগুলোর কথা মনে করলাম। রাফি বলল, মা, আমাদের পরিবার সত্যিই স্পেশাল। তানিয়া বলল, হ্যাঁ, আমরা হিরো ফ্যামিলি। সেই রাতে আমি আর কামাল বারান্দায় বসে চা খেতে খেতে কথা বলছিলাম। কামাল বলল, মীরা, এই কয়েক মাসে আমি বুঝেছি যে তুমি কতটা শক্তিশালী একজন মানুষ। আমি বললাম, আমরা সবাই শক্তিশালী যখন একসাথে থাকি। রাতের নিস্তব্ধতায় আমরা ভবিষ্যতের পরিকল্পনা করলাম। কামাল বলল, আমি চাই আমাদের বাচ্চারা ভালো মানুষ হয়ে বড় হোক। তারা যেন দেশ আর সমাজের জন্য কাজ করে। আমি বললাম, তারা অবশ্যই তাই হবে। আমরা তাদের সেই শিক্ষাই দেব। মাঝরাতের দিকে আমরা ঘুমাতে গেলাম। ঘুমানোর আগে আমি আর একবার আমাদের পুরো যাত্রার কথা ভাবলাম। কত অভাবনীয় ঘটনা ঘটে গেল। আর এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হল। এখন আমাদের জীবন শান্ত আর স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে জীবনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। তবে আমরা প্রস্তুত। কারণ আমরা একসাথে আছি। আর একসাথে থাকলে কোনো অসাধ্য সাধন করা যায় না, এমন কিছু নেই। আর সেই সোনার রিং, সেটা এখনও আমাদের হাতে আছে। সেটা এখন আমাদের পরিবারের ভালোবাসা আর একতার প্রতীক। যখনই আমি রিংটা দেখি তখনই মনে পড়ে যায় সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। 6 মাস পর একদিন রাফি কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমাদের কলেজে একটা প্রতিযোগিতা হবে। সেখানে পরিবারের সবচেয়ে রোমাঞ্চকর গল্প বলতে হবে। আমি হেসে বললাম, তাহলে তো তুমি জিতে যাবে। রাফি বলল, কিন্তু আমি কি সব সত্যি করে বলতে পারব? কামাল বলল, না, কিছু কিছু বিষয় গোপন রাখতে হবে। তুমি সাধারণভাবে বলো। তানিয়াও এখন ক্লাস 7-এ উঠেছে। সে খুব ভালো ছাত্রী। তার বন্ধুরা প্রায়ই আমাদের বাড়িতে আসে। তারা সবাই জানে যে তানিয়ার পরিবার কিছু বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। কিন্তু কেউ বিস্তারিত জিজ্ঞেস করে না। একদিন সকালে আমি বাজার থেকে ফিরে এসে দেখি কামাল টিভিতে নিউজ দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি খবর? কামাল বলল, আমাদের সেই মিশনের কথা নিউজে এসেছে। কিন্তু আমাদের নাম প্রকাশ করা হয়নি। আমি বললাম, এটাই ভালো। নিউজে বলা হলো যে একটি আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির চক্র ভেঙে দেওয়া হয়েছে। তাদের কারণে দেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। রাফি নিউজ দেখে বলল, বাবা, এটা তো আপনার কাজের কথা। কামাল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। সেই সন্ধ্যায় রহিম সাহেব আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, কামাল সাহেব, আপনার কাজের জন্য দেশের অনেক উপকার হয়েছে। সরকার আপনাকে আরও একটি সম্মাননা দিতে চায়। কামাল বলল, রহিম সাহেব, আমি এখন শুধু আমার পরিবার নিয়ে থাকতে চাই। রহিম সাহেব বললেন, সেটাই ঠিক। তবে এই পুরস্কারটা নিয়ে নিন। পরের মাসে আমরা একটি সরকারি অনুষ্ঠানে গেলাম। সেখানে কামালকে একটি বিশেষ পদক দেওয়া হল। অনুষ্ঠানে আরও অনেক বীর মুক্তিযোদ্ধা আর পুলিশ অফিসার ছিলেন। আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনলাম। রাফি সেই অনুষ্ঠানে একজন তরুণ পুলিশ অফিসারের সাথে কথা বলল। সেই অফিসার তাকে বলল, তুমি যদি পুলিশে আসতে চাও তাহলে ভালো করে পড়াশোনা করো। আর সততা আর দেশপ্রেম থাকা জরুরি। রাফি বলল, আমি সেই চেষ্টাই করছি। বাড়ি ফেরার পথে তানিয়া বলল, বাবা, আমিও বড় হয়ে দেশের সেবা করতে চাই। কামাল বলল, তুমি যেভাবেই দেশের সেবা করো না কেন, সততার সাথে করবে। আমি বললাম, আগে তোমাদের পড়াশোনা শেষ করো। সেই রাতে আমি আর কামাল কথা বলছিলাম। কামাল বলল, মীরা, আমি মনে করি আমাদের এই অভিজ্ঞতাটা লিখে রাখা উচিত। ভবিষ্যতে বাচ্চাদের জন্য। আমি বললাম, ভালো আইডিয়া। কিন্তু সব বিস্তারিত লেখা যাবে না। কামাল বলল, হ্যাঁ, যেটুকু লেখা যায় সেটুকু লিখব। পরের সপ্তাহ থেকে আমরা আমাদের অভিজ্ঞতা একটা ডায়েরিতে লিখতে শুরু করলাম। প্রত্যেকে নিজেদের মতো করে লিখলাম। রাফি লিখল তার দৃষ্টিকোণ থেকে, তানিয়া লিখল তার মতো করে। কিছুদিন পর আমাদের পাড়ার একটা ছেলে পুলিশের চাকরি পেল। তার বাবা মা খুশি হয়ে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে এলেন। তারা কামালের কাছে পরামর্শ চাইলেন। কামাল সেই ছেলেকে অনেক ভালো পরামর্শ দিল। রাফি সেই ছেলের সাথে কথা বলে আরও অনুপ্রাণিত হল।
সে আমাকে বলল, মা, আমি নিশ্চিত যে আমি পুলিশে যোগ দেব। আমি বললাম, তাহলে আরও ভালো করে পড়াশোনা করো। রাফি বলল, হ্যাঁ মা, আমি সেটাই করছি। তানিয়া এখন ছবি আঁকতে খুব ভালোবাসে। সে আমাদের পুরো পরিবারের একটা ছবি এঁকেছে। সেই ছবিতে আমরা সবাই হাতে হাত ধরে দাঁড়িয়ে আছি। ছবিটা দেখে আমার খুব ভালো লাগল। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ টেলিফোনে একটা কল এলো। কল করেছেন একজন সাংবাদিক। তিনি আমাদের গল্প নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চান। আমি কামালকে জিজ্ঞেস করলাম। কামাল বলল, না, আমরা কোনো পাবলিসিটি চাই না। কিন্তু সেই সাংবাদিক বারবার ফোন করতে লাগলেন। শেষে রহিম সাহেব এসে বিষয়টা সামলালেন। তিনি সাংবাদিককে বললেন যে এই পরিবার এখন শান্তিতে থাকতে চায়। 1 বছর পর রাফি কলেজে ভর্তি হল ক্রিমিনোলজি বিষয়ে। সে বলল, মা, আমি আইন আর অপরাধ বিজ্ঞান নিয়ে পড়তে চাই। আমরা খুশি হলাম। তানিয়াও এখন হাই স্কুলে উঠেছে। সে শিল্পকলায় খুব ভালো। আমাদের জীবন এখন পুরোপুরি স্বাভাবিক। কিন্তু সেই অভিজ্ঞতার স্মৃতি আমাদের সবসময় শক্তি দেয়া। আমরা জানি যে আমাদের পরিবার কতটা শক্তিশালী। কামাল এখন তার নতুন চাকরিতে খুশি। তিনি একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। বাড়িতে বসেই বেশিরভাগ কাজ করেন। মাঝে মাঝে আমরা সেই পাহাড়ি বাংলোর কথা মনে করি। একদিন আমি কামালকে বললাম, চলো একবার সেখানে ঘুরে আসি। কামাল বলল, না, সেই জায়গাটা এখন আর নিরাপদ আশ্রয়কেন্দ্র নেই। সেটা এখন একটা ট্যুরিস্ট রিসর্ট হয়েছে। আমি হেসে বললাম, তাহলে একদিন ছুটির দিনে সেখানে বেড়াতে যাব। রাফি বলল, হ্যাঁ মা, সেটা ভালো আইডিয়া। তানিয়া বলল, আমি সেই জায়গার ছবি আঁকব। গত মাসে আমাদের বিয়ের বার্ষিকী ছিল। আমরা সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করলাম। আমাদের আত্মীয় স্বজন এসেছিল। সবাই বলল যে আমাদের পরিবার খুব ভালো। সেই অনুষ্ঠানে আমার মা বললেন, মীরা, তোমাদের পরিবার দেখে আমার খুব গর্ব হয়। তোমরা প্রমাণ করেছ যে একসাথে থাকলে সব সমস্যা সমাধান করা যায়। কামালের বাবাও বললেন, আমি আমার ছেলে আর পুত্রবধূকে নিয়ে খুব গর্বিত। তোমরা নিজেদের পরিবারকে রক্ষা করেছ আর দেশেরও সেবা করেছ। সেই রাতে আমরা সবাই মিলে বসে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করলাম। রাফি বলল, আমি গ্র্যাজুয়েশনের পর পুলিশ একাডেমিতে যোগ দেব। তানিয়া বলল, আমি আর্টিস্ট হব। আমরা সবাই তাদের সাপোর্ট করার কথা বললাম। রাতে ঘুমানোর আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে তারাদের দিকে তাকালাম। কত কিছু ঘটে গেছে এই 1.5 বছরে। আমাদের পরিবার একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে আরও শক্তিশালী হয়েছে। কামাল এসে আমার পাশে দাঁড়াল। বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি যে আমরা কতটা ভাগ্যবান। আমাদের এত সুন্দর একটা পরিবার আছে। কামাল আমার হাত ধরে বলল, হ্যাঁ, আমরা সত্যিই ভাগ্যবান। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমরা সবাই মিলে একটা সুন্দর বাগানে হাঁটছি। সূর্যের আলো আমাদের মুখে পড়ছে। আমরা সবাই হাসি মুখে কথা বলছি। এটা একটা খুব সুন্দর স্বপ্ন ছিল। পরের দিন সকালে আমি সেই স্বপ্নের কথা সবাইকে বললাম। তানিয়া বলল, মা, চলো আজ আমরা পার্কে যাই। আমরা সবাই রাজি হলাম। দুপুরে আমরা সবাই মিলে পার্কে গেলাম। সেই পার্কে গিয়ে আমাদের মনে পড়ল সেই দিনটার কথা যখন রাফি আমাকে রিং দিয়েছিল। আমরা সেই একই বেঞ্চে বসলাম। রাফি বলল, মা, সেই দিন থেকে আমাদের জীবন কত পরিবর্তন হয়েছে। আমি বললাম, হ্যাঁ রে, কিন্তু সেই পরিবর্তন আমাদের ভালোর জন্যই হয়েছে। কামাল বলল, আমি এখন বুঝি যে জীবনে যা কিছুই ঘটুক, পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তানিয়া বলল, আমরা সবসময় একসাথে থাকব। আমি সবার হাত ধরে বললাম, হ্যাঁ, আমরা সবসময় একসাথে থাকব। সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা সবাই মিলে রান্না করলাম। রাফি আর তানিয়া আমাকে সাহায্য করল। কামালও কিছু কাজ করল। আমাদের রান্নাঘর হেসে কথা বলার আওয়াজে ভরে গেল। রাতের খাবারের সময় আমরা পরের সপ্তাহের পরিকল্পনা করলাম। রাফি বলল, আমার কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তোমরা সবাই আসবে। তানিয়া বলল, আমার স্কুলেও একটা আর্ট এক্সিবিশন আছে। আমরা সবাই যাওয়ার কথা বললাম। খাওয়ার পর আমরা টিভিতে একটা পারিবারিক সিনেমা দেখলাম। সিনেমাটা আমাদের মতোই একটা পরিবারের গল্প ছিল। তারাও বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে শেষে একসাথে হয়েছিল। সিনেমার শেষে রাফি বলল, আমাদের গল্পটাও একটা সিনেমার মতো। কামাল বলল, হ্যাঁ, কিন্তু আমাদের গল্প সত্যি। তানিয়া বলল, আমি একদিন আমাদের গল্প নিয়ে একটা বই লিখব। আমি হেসে বললাম, লিখো, কিন্তু নাম পরিবর্তন করে দিও। রাতে শোয়ার আগে আমি আর একবার আমার ডায়েরিতে লিখলাম, আজ আমি বুঝতে পারছি যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একটা ভালো পরিবার। আমাদের সেই সম্পদ আছে। আর সেজন্যই আমরা যে কোনো বিপদ মোকাবেলা করতে পারি।
কামাল শোয়ার আগে বলল, মীরা, আগামীকাল আমরা সবাই মিলে সেই স্বর্ণকারের দোকানে যাব। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি বললাম, ভালো আইডিয়া। পরের দিন আমরা সবাই মিলে সেই স্বর্ণকারের দোকানে গেলাম। স্বর্ণকার আমাদের দেখে খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আপনারা কেমন আছেন? কামাল তাকে ধন্যবাদ জানাল। স্বর্ণকার বললেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেই দোকানে আমরা তানিয়ার জন্য একটা ছোট্ট চেইন কিনলাম। রাফির জন্যও একটা চেইন কিনলাম। স্বর্ণকার বললেন, আপনাদের পরিবার সত্যিই ভালো। আল্লাহ আপনাদের সুখী রাখুন। দোকান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম। রাফি বলল, মা, আমাদের পরিবারটা পারফেক্ট। তানিয়া বলল, হ্যাঁ, আমরা হ্যাপি ফ্যামিলি। আমি আর কামাল হেসে ফেললাম। সেই দিনটা আমাদের জন্য খুব সুন্দর একটা দিন ছিল। আমরা বুঝলাম যে জীবনে সুখের জন্য বেশি কিছুর দরকার নেই। শুধু পরিবারের সবাই একসাথে থাকলেই যথেষ্ট। এখন যখনই আমি আমার হাতের সেই সোনার রিংটা দেখি, তখনই মনে পড়ে যায় আমাদের সেই অবিস্মরণীয় যাত্রার কথা। সেই রিং আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর রহমত ও তবার গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের পথে। বহু বছর আগে এক দূরবর্তী শহরে এক যুবক বাস করত। তার পরিবার ছিল ধার্মিক, কিন্তু সে নিজে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সে বন্ধুদের সাথে অয়থা কাটাত, নামাজ পড়ত না এবং মা-বাবার কথা শুনত না। তার বৃদ্ধ দাদি ছিলেন অত্যন্ত নেককার একজন মানুষ। সারাদিন কুরআন তিলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন আর নাতির জন্য দোয়া করতেন। প্রতিদিন সকালে তিনি নাতিকে ডাকতেন, বাবা, এসো নামাজ পড়ি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কিন্তু যুবকটি প্রতিদিন একই উত্তর দিত, দাদি, আমার এখন সময় নেই। পরে দেখব। এই পরেটা আর কখনো আসত না। দিন যেতে লাগল। যুবকটি আরও বেশি গুনাহের কাজে জড়িয়ে পড়ল। সে মিথ্যা কথা বলা শুরু করল, মানুষের সাথে খারাপ ব্যবহার করত, আর ধীরে ধীরে পরিবার থেকেও দূরে সরে যেতে লাগল। তার দাদি প্রতি রাতে কান্নায় ভেঙে পড়তেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাতির হেদায়েতের জন্য কাকুতিমিনতি করতেন। হে আল্লাহ, আমার নাতিকে সঠিক পথ দেখাও। তার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দাও। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রথম ধাক্কা। একদিন যুবকটি বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল। রাত অনেক হয়ে গেল, কিন্তু সে বাড়ি ফিরল না। পরের দিন সকালে যখন ঘরে ফিরল, দেখল তার দাদি বিছানায় শুয়ে আছেন, খুব অসুস্থ। দাদি, আপনার কি হয়েছে? সে জিজ্ঞেস করল। দাদি ধীরে ধীরে চোখ খুলে বললেন, বাবা, আমার সময় শেষ হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাকে ডাকছেন। যুবকটি প্রথমবারের মতো ভয় পেল। দাদি, এমন কথা বলবেন না। আপনি ভালো হয়ে যাবেন। দাদি তার হাত ধরে বললেন, বাবা, আমি তোমার জন্য সারা জীবন দোয়া করেছি। আল্লাহ তাআলা অবশ্যই তোমায় সঠিক পথ দেখাবেন। কিন্তু তুমি নিজেকে খুঁজে নিতে হবে। সেই রাতেই দাদি ইন্তেকাল করলেন। তার শেষ কথাগুলো ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি জীবনে প্রথমবার এত কষ্ট পেল। যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল, সেই মানুষটি আর নেই। দাদির জানাজায় অনেক মানুষ এসেছিল। সবাই বলছিল তিনি কত নেককার মানুষ ছিলেন। সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন। তৃতীয় অধ্যায়, অনুশোচনা শুরু। দাদির মৃত্যুর পর যুবকটি কিছুটা পরিবর্তন হতে চেষ্টা করল, কিন্তু পুরানো অভ্যাস ছাড়া সহজ নয়। কিছুদিন পর আবার আগের মতোই হয়ে গেল। তবে মাঝে মাঝে দাদির কথাগুলো মনে পড়ত। একদিন সে একটা দোকানে কিছু কিনতে গিয়েছিল। দোকানি একজন বয়স্ক মানুষ, খুব ভদ্র এবং নম্র। দোকানি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নামাজ পড়? যুবকটি একটু লজ্জা পেয়ে বলল, মাঝে মাঝেই। দোকানি মিষ্টি হেসে বললেন, বাবা, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন। তাই তো আমাদের নামাজের মাধ্যমে তার কাছে যাওয়ার রাস্তা দিয়েছেন। নামাজ শুধু একটা কাজ নয়, এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এই কথাগুলো যুবকটির মনে গেঁথে গেল। সে ভাবল, সত্যিই তো, আমি কখনো আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করিনি। সেই রাতে সে অনেকদিন পর মনে মনে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে তোমার কাছে যেতে হয়। কিন্তু আমার দাদি সারা জীবন তোমার ইবাদত করেছেন। আমাকেও পথ দেখাও। চতুর্থ অধ্যায়, প্রথম পদক্ষেপ। পরের দিন সকালে ফজরের আজান শুনে যুবকটি প্রথমবারের মতো বিছানা থেকে উঠে গেল। সে জানত না কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। কিন্তু সে চেষ্টা করল। তার বাবা অবাক হয়ে দেখলেন ছেলে অজু করার চেষ্টা করছে।
তিনি কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালেন এবং ধীরে ধীরে শেখালেন কিভাবে অজু করতে হয়। বাবা, অজু করার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহ। আর অজুর পর পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নামাজটা ঠিকমতো হল না। সে জানত না কোনো সূরা পড়তে হয়, কখন রুকু করতে হয়। কিন্তু সে চেষ্টা করেছিল, আর এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের পর সে অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হচ্ছিল অনেক দিন পর একটা ভালো কাজ করেছে। তার মা খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার দাদির দোয়া কবুল হয়েছে গিউ। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। যুবকটি বুঝল যে শুধু নামাজ পড়লেই হবে না, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। সে স্থানীয় মসজিদে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যুবকটিকে দেখে খুশি হলেন। ভালো কথা বাবা, তুমি সঠিক সময়ে এসেছ। আমরা এখানে প্রতি সন্ধ্যায় কুরআন ও হাদিসের পাঠ নিই গু। প্রথম দিনে ইমাম সাহেব তাওহীদ সম্পর্কে বললেন। বাবারা, তাওহীদ মানে হল একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। তিনিই আমাদের রিজিক দেন, তিনিই আমাদের রক্ষা করেন গু। যুবকটি বুঝল যে সে আগে কত ভুল পথে ছিল। সে মনে মনে তওবা করল, হে আল্লাহ, আমি এতদিন তোমার অবাধ্য ছিলাম। আমাকে ক্ষমা করে দাও উ। ইমাম সাহেব আরও বললেন, তবার দরজা সবসময় খোলা। আল্লাহ তায়ালা বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। ষষ্ঠ অধ্যায়, পরিবর্তনের চ্যালেঞ্জ। যুবকটি নিয়মিত মসজিদে যেতে শুরু করল। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত, কুরআন তিলাওয়াত শিখত। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। তার পুরানো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখো, হুজুর হয়ে গেছে, আমাদের সাথে ঘুরতে আসবি না? যুবকটি বুঝল যে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিন সে তার সবচেয়ে কাছের বন্ধুকে বলল, আমি আর আগের মতো সময় কাটাতে পারব না। আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছি উ। বন্ধুটি রেগে গেল, তুই পাগল হয়ে গেছিস। ধর্ম নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? এই কথা শুনে যুবকটি কষ্ট পেল, কিন্তু সে দৃঢ় থাকল। সে বুঝেছিল যে সত্যিকারের বন্ধুরা তার ভালো কাজে বাধা দেবে না, বরং সাহায্য করবে। ইমাম সাহেব তাকে বললেন, বাবা, এটা স্বাভাবিক। যখন তুমি আল্লাহর পথে চলবে, তখন শয়তান বিভিন্নভাবে বাধা দেবে। কিন্তু আল্লাহর সাহায্য সবসময় আছে। তুমি ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহাল আজিম গু। সপ্তম অধ্যায়, নতুন সাথী। যুবকটি মসজিদে নিয়মিত যাওয়ার ফলে নতুন কিছু বন্ধু পেল। তারা সবাই ছিল ভালো মানুষ, যারা একে অপরকে ভালো কাজে উৎসাহ দিত। তাদের মধ্যে একজন ছিল যে কুরআন হিফজ করেছিল। সে যুবকটিকে কুরআনের বিভিন্ন সূরা শেখাত। আরেকজন ছিল যে হাদিসের বিভিন্ন বই পড়েছিল। সে রাসূল শাহ এর জীবনের ঘটনা বলত। তোমরা জানো, একদিন সে বলল, আমাদের নবী শাহ কত দয়ালু ছিলেন। যারা তাকে কষ্ট দিত, তিনি তাদের জন্যও দোয়া করতেন। আমাদেরও সবার সাথে ভালো ব্যবহার করা উচিতকে। এই কথাগুলো যুবকটির মনে গভীর প্রভাব ফেল। সে বুঝল যে ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে তার আচরণ পরিবর্তন করতে শুরু করল। বাড়িতে মা-বাবার সাথে ভালো ব্যবহার করত, প্রতিবেশীদের সাহায্য করত, রাস্তায় কেউ অসুবিধায় পড়লে এগিয়ে যেত। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। যুবকটি যখন ভাবছিল যে তার জীবন এবার ঠিকমতো চলছে, তখনই এক বড় পরীক্ষা এসে গেল। তার পরিবারে আর্থিক সমস্যা দেখা দিল। তার বাবার চাকরি চলে গেল। পরিবারে অভাব দেখা দিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হতে লাগল। এই সময় যুবকটির মনে নানা প্রশ্ন আসতে লাগল। আমি তো ভালো কাজ করার চেষ্টা করছি, তাহলে এই বিপদ কেন? একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে এই প্রশ্ন করল। ইমাম সাহেব বললেন, বাবা, এটা পরীক্ষা। আল্লাহ তায়ালা বলেছেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতি দিয়ে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। পরীক্ষার সময় বোঝা যায় আমাদের ঈমান কতটা মজবুত। তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই রাস্তা বের করে দেবেন গ। যুবকটি তার কথা মনে রাখল। সে আরও বেশি নামাজ পড়তে লাগল, দোয়া করতে লাগল। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইত। নবম অধ্যায়, সাহায্যের হাত।
একদিন যুবকটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। বাবা, তোমার সাথে একটু কথা আছে কি? আমি জানি তোমাদের পরিবারে এখন কষ্ট চলছে। মসজিদের পক্ষ থেকে আমরা তোমাদের কিছু সাহায্য করতে চাই। যুবকটি অবাক হয়ে বলল, ইমাম সাহেব, কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি গিয়ে। ইমাম সাহেব মিষ্টি হেসে বললেন, বাবা, মুসলিম ভাইবোনেরা একে অপরের খোঁজ রাখে। আর তাছাড়া একজন মুমিনের কষ্ট দেখে অন্য মুমিনরা চুপ করে থাকতে পারে না গিয়ে। সেদিন মসজিদের সদস্যরা তাদের পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল। যুবকটি কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার আখেরাতের কষ্ট দূর করে দেবেন। 10ম অধ্যায়, নতুন সুযোগ। কয়েকদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মসজিদের একজন সদস্য যুবকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ খুঁজছ? হ্যাঁ আঙ্কল, চেষ্টা করছি। আমার একটা দোকান আছে। একজন সৎ ও বিশ্বস্ত ছেলের দরকার। তুমি যদি চাও, আমার সাথে কাজ করতে পারো। যুবকটি খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। কাজ শুরু করার পর সে বুঝল যে এই মানুষটি শুধু একজন ভালো মুসলিমই নন, একজন আদর্শ ব্যবসায়ীও। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন, কখনো মিথ্যা বলতেন না, গরিব ক্রেতাদের কম দামে জিনিস দিতেন। দেখো বাবা, তিনি একদিন যুবকটিকে বললেন, ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ তায়ালা সৎ ব্যবসায়ীদের রিজিকে বরকত দেন। যুবকটি অনেক কিছু শিখতে লাগল। কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে সততার সাথে কাজ করতে হয়। 11 অধ্যায়, দানের গুরুত্ব। কয়েক মাস কাজ করার পর যুবকটির আর্থিক অবস্থা কিছুটা ভালো হল। একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি কিছু টাকা জমিয়েছি। মসজিদের জন্য কিছু দান করতে চাই। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, বাহ বাবা, আল্লাহ তোমার মনে দানের চিন্তা এনেছেন। এটা বড় নিয়ামত। তবে শুধু মসজিদেই নয়, চারপাশে তাকাও। কোনো গরিব পরিবার আছে কিনা, কোনো অসহায় মানুষ আছে কিনা, তাদেরও সাহায্য করো। যুবকটি চারপাশে খোঁজ নিতে লাগল। সে দেখল তাদের পাশের বাড়িতে এক বিধবা মহিলা তার ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন। তার স্বামী মারা যাওয়ার পর কোনো আয় নেই। যুবকটি তার জন্য নিয়মিত খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। মহিলাটি তার জন্য দোয়া করতেন, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা কিছু ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। আর আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। 12 অধ্যায়, বিবাহের প্রস্তাব। কয়েক বছর কেটে গেল। যুবকটি এখন একজন পরিণত মুসলিম। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, মানুষের সাহায্য করে। তার চরিত্র ও আচরণ দেখে সবাই প্রশংসা করে। একদিন তার বাবা মা তার সাথে কথা বললেন, বাবা, তোর এখন বিয়ের বয়স হয়েছে। আমরা একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটির পরিবারও ধার্মিক। মেয়েটি নিজেও নামাজি, কুরআন জানে। দুই পরিবার একসাথে বসে সিদ্ধান্ত নিল। বিয়ের আগে যুবকটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার জীবনসঙ্গী যেন আমাকে তোমার রাস্তায় চলতে সাহায্য করে। আমরা যেন একসাথে তোমার ইবাদত করি। বিয়ের দিন সবাই দোয়া করল নতুন দম্পতির জন্য। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। তোমাদের ঘরে শান্তি ও বরকত দিন। 13 অধ্যায়, নতুন জীবনের শুরু। বিয়ের পর যুবকটির জীবন আরও সুন্দর হয়ে উঠল। তার স্ত্রী একজন আদর্শ মুসলিম নারী ছিলেন। তিনি স্বামীকে ভালো কাজে উৎসাহ দিতেন, একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। আমার স্বামী, তিনি একদিন বললেন, আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি। এতে আল্লাহ তায়ালা খুশি হবেন। দুজনে মিলে গরিব পরিবারগুলোর সাহায্য করতেন। প্রতি শুক্রবার এতিম বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতেন। যুবকটি বুঝল যে একজন সৎ জীবনসঙ্গী পাওয়া আল্লাহর বিশেষ রহমত। কিছুদিন পর তাদের প্রথম সন্তান হল, একটি কন্যা সন্তান। যুবকটি খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আকিকা দিল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, সন্তান দুনিয়ার সৌন্দর্য, কিন্তু তাদের সঠিক শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। 14 অধ্যায়, সন্তান লালন পালন। যুবকটি ও তার স্ত্রী তাদের মেয়েকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলতে লাগলেন। ছোট বয়স থেকেই তাকে আল্লাহর নাম শেখালেন, ছোট ছোট দোয়া শেখালেন। মেয়েটি যখন একটু বড় হল, তখন তাকে কুরআনের ছোট সূরাগুলো শেখানো শুরু করলেন। প্রতিদিন তার সাথে নামাজে দাঁড়ানোর অভ্যাস করালেন।
একদিন ছোট মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আল্লাহ তায়ালা কোথায় থাকেন? যুবকটি তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ তায়ালা আরশের উপর আছেন। কিন্তু তিনি আমাদের খুব কাছে। আমরা যখন তাকে ডাকি তিনি আমাদের ডাক শোনেন গু। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন, তাই তো আমাদের বাবা মা দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়ি দিয়েছেন গু। ছোট মেয়েটি খুশি হয়ে বলল, তাহলে আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ বলি গু। কয়েক বছর পর তাদের আরও একটি সন্তান হল, এবার একটি ছেলে। যুবকটি আবার আল্লাহর শুকরিয়া আদায় করল। পঞ্চদশ অধ্যায়, ব্যবসায়িক সাফল্য। আল্লাহ তায়ালা রহমতে যুবকটির ব্যবসা ভালো চলতে লাগল। তার মালিক তাকে অংশীদার বানাতে চাইলেন। তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষ। আমি চাই তুমি আমার সাথে এই ব্যবসার অংশীদার হওই। যুবকটি খুব কৃতজ্ঞ হল। সে জানত যে এটা আল্লাহর রহমত। কিন্তু সাফল্য পেয়েও সে অহংকার করল না, বরং আরও বেশি নম্র হয়ে গেল। তার আয় বাড়ার সাথে সাথে সে দানস্তকাও বাড়াতে লাগল। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করত। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা দান করো তিনি তার বদলা দেন, আর তিনিই সবচেয়ে ভালো রিজিকদাতা। একবার এক গরিব মানুষ তার দোকানে এসে সাহায্য চাইল। তার মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। যুবকটি তাকে যে পরিমাণ টাকা দিল সেটা তার জন্য যথেষ্ট ছিল। কিছুদিন পর সেই মানুষটি আবার এল। ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমার মেয়ের বিয়ে খুব সুন্দর হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি। ষোড়শ অধ্যায়, সমাজসেবায় অংশগ্রহণ। যুবকটি এখন একজন প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু সে তার দায়িত্ব ভুলে যায়নি। সে স্থানীয় মসজিদ কমিটির সদস্য হল এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিতে লাগল। রমজান মাসে সে ইফতার বিতরণের আয়োজন করত। গরিব পরিবারগুলোর জন্য জাকাত সংগ্রহ করত। শীতকালে কম্বল বিতরণ করত। একবার এলাকায় বন্যা হল। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হল। যুবকটি ও তার বন্ধুরা মিলে একটি সাহায্য কমিটি গঠন করলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, কাপড়, ওষুধ সংগ্রহ করলেন। এটাই হল ইসলাম, ইমাম সাহেব বললেন। একে অপরের পাশে দাঁড়ানো, বিপদের সময় সাহায্য করা। যুবকটি বুঝল যে আল্লাহ তাকে শুধু নিজের জন্য সম্পদ দেননি, বরং অন্যদের সাহায্য করার জন্য। সপ্তদশ অধ্যায়, হজবের সুযোগ। কয়েক বছর পর যুবকটির আর্থিক অবস্থা এতটা ভালো হল যে সে হজবে যাওয়ার চিন্তা করতে পারল। এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। তার স্ত্রীও একমত হলেন। আল্লাহ তায়ালা আমাদের এই সুযোগ দিয়েছেন। আমাদের হজবে যাওয়া উচিত। হজবের প্রস্তুতি নিতে গিয়ে যুবকটি অনেক কিছু শিখল। হজবের নিয়মকানুন, দোয়া দুরুদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের প্রস্তুতি। হজ শুধু শারীরিক একটা যাত্রা নয়, ইমাম সাহেব বললেন, এটা আত্মিক পরিশুদ্ধতার যাত্রা। তুমি আল্লাহর ঘরে যাচ্ছ। তবা করো, সব গুনাহ থেকে ক্ষমা চাও। হজবে যাওয়ার আগের রাতে যুবকটি সারারাত নামাজ পড়ল, কুরআন তিলাওয়াত করল। সে তার জীবনের সব ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। অষ্টাদশ অধ্যায়, পবিত্র সফর। মক্কায় পৌঁছে যুবকটি প্রথমবার কাবা শরীফ দেখল। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার চোখে পানি এসে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, সে মনে মনে বলল। আল্লাহ তায়ালা, আমি তোমার ঘরে এসেছি। আমার সব গুনাহ ক্ষমা করে দাও। তাওয়াফ করার সময় সে তার দাদির কথা মনে করল। দাদি, আপনার দোয়া কবুল হয়েছে। আমি আল্লাহর ঘরে এসেছি। সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাই করার সময় সে হরত হাজেরা এর সংগ্রামের কথা ভাবল। একজন মায়ের সন্তানের জন্য কষ্ট আর আল্লাহর রহমত। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করল। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। আমার পরিবারকে হেফাজত করো। সব মুসলমানের মঙ্গল করো। 19তম অধ্যায়, হজব পরবর্তী জীবন। হজব থেকে ফিরে যুবকটি আগের চেয়েও বেশি পরহেজগার হয়ে গেল। হজবের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সে এখন আরও বেশি সময় ইবাদতে কাটাত। তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ত। কুরআন তিলাওয়াত আরও বেশি করত। মানুষের সাথে আরও ভালো ব্যবহার করত। তার ব্যবসাতেও আরও বেশি সততা এনেছিল। কখনো কোনো গ্রাহককে ধোঁকা দিত না। গরিব ক্রেতাদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এল। তার কিছু ওষুধ দরকার, কিন্তু পুরো টাকা নেই।
যুবকটি তাকে ওষুধ দিয়ে দিল এবং বলল, যখন পারবেন দিয়ে দেবেন। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতায় দোয়া করল, আল্লাহ আপনার ভালো করুক। পরের দিন সেই বৃদ্ধ লোকটির ছেলে এসে পুরো টাকা দিয়ে গেল। আমার বাবা বলেছেন, আপনি একজন সৎ মানুষ। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। 20 অধ্যায়, সন্তানদের শিক্ষা। যুবকটির সন্তানেরা এখন বড় হচ্ছে। মেয়েটি স্কুলে পড়ে, ছেলেটিও ছোট ক্লাসে। দুজনেই ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও নিচ্ছে। যুবকটি তার সন্তানদের শেখাত যে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কিন্তু জ্ঞানের সাথে সাথে আমল করাও জরুরি। দেখো, সে তার মেয়েকে বলত, তুমি যা পড়াশোনা করছো সেটা আল্লাহর দেওয়া ক্ষমতা। এই জ্ঞান দিয়ে তুমি মানুষের সেবা করবে। তার মেয়ে ডাক্তার হতে চায়। বাবা, আমি মানুষের চিকিৎসা করব। অসুস্থ মানুষদের সুস্থ করব। যুবকটি খুশি হয়ে বলল, খুব ভালো কথা। কিন্তু মনে রেখো, আল্লাহই সবার সুস্থতা দেন। তুমি হবে তার একটা মাধ্যম। তার ছেলেটিও পড়াশোনায় ভালো। সে ইঞ্জিনিয়ার হতে চায়। আমি বড় বড় ব্রিজ বানাব, রাস্তা বানাব। মানুষের কাজে আসবে। 21তম অধ্যায়, কমিউনিটি সেবা। যুবকটি এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। মানুষ তার কাছে পরামর্শের জন্য আসে। সে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে। একবার দুটো পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ হল। দুই পক্ষই তাকে বিচারক মানতে রাজি হল। যুবকটি দুই পক্ষের কথা শুনল, প্রমাণ দেখল, তারপর ন্যায় বিচার করল। আল্লাহ তাআলা বলেছেন, সে বলল, তোমরা ন্যায় বিচার করো। এটা তাকওয়ার নিকটবর্তী। তার সিদ্ধান্তে দুই পক্ষই সন্তুষ্ট হল। তারা বুঝল যে সে কোনো পক্ষপাতিত্ব করেনি। স্থানীয় মসজিদে সে নিয়মিত ধর্মীয় আলোচনা করত, বিশেষ করে তরুণদের জন্য। তার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করত। তোমাদের মতোই আমিও একসময় গুনাহের কাজ করতাম, সে বলত। কিন্তু আল্লাহর রহমত অসীম। তিনি সবাইকে সুযোগ দেন। 22তম অধ্যায়, বার্ধক্যের প্রস্তুতি। বছরগুলো কেটে গেল। যুবকটি এখন আর যুবক নেই, মধ্যবয়স্ক হয়েছে। তার চুলে পাক ধরেছে। কিন্তু তার ঈমান আরও মজবুত হয়েছে। সে এখন আরও বেশি আখেরাতের কথা ভাবে। দুনিয়ার মায়া কমে গেছে। সম্পদ বৃদ্ধির চেয়ে নেক আমল বৃদ্ধিতে বেশি মনোযোগী। তার স্ত্রীও তার সাথে তাল মিলিয়ে চলেছেন। দুজনে মিলে আরও বেশি দানসদকা করেন, নফল নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন। তাদের সন্তানেরা এখন প্রাপ্তবয়স্ক। মেয়ে ডাক্তার হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার। দুজনেই ভালো মুসলমান হিসেবে গড়ে উঠেছে। একদিন তার মেয়ে বলল, বাবা, আমি গরিব রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার একটা প্রোগ্রাম শুরু করতে চাই। যুবকটি খুশি হয়ে বলল, আল্লাহ তোমার ভালো করুক। এটা খুব ভালো কাজ। 23তম অধ্যায়, অভিজ্ঞতা শেয়ার করা। এখন তার কাছে অনেক তরুণ আসে জীবনের পরামর্শের জন্য। সে তার নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে। দেখো, সে বলে, আমি তোমাদের বয়সে অনেক ভুল করেছি। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তোমরা আমার ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলো। একদিন এক তরুণ তার কাছে এল। আঙ্কল, আমি অনেক গুনাহ করেছি। এখন তওবা করতে চাই। কিন্তু লজ্জা লাগে। যুবকটি তাকে বলল, বাবা, লজ্জার কিছু নেই। আল্লাহ তাআলা খুশি হন যখন তার বান্দা তওবা করে। তিনি বলেছেন, আমার বান্দা যদি জানত আমি কত খুশি হই তার তওবায়, তাহলে সে আরও বেশি তওবা করত। এই তরুণটিও পরে একজন ভালো মুসলমান হয়ে উঠল। তার জীবনও পরিবর্তন হয়ে গেল। 24তম অধ্যায়, নাতিনাতনীদের সাথে। কয়েক বছর পর তার সন্তানেরা বিয়ে করল। তার নাতিনাতনী হল। সেই ছোট বাচ্চাগুলোর সাথে সময় কাটানোর মধ্যে সে অপার শান্তি পেত। তার এক নাতনী তাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি ছোটবেলা ভালো ছিলেন? সে হেসে বলল, না বেটা, আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তাহলে আমিও যদি দুষ্টামি করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? অবশ্যই বেটা। কিন্তু তুমি চেষ্টা করো ভালো থাকার। আর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিওই। তার নাতিনাতনীরাও তার মতো ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে লাগল। 25তম অধ্যায়, জীবনের শেষ পর্ব। এখন সে বৃদ্ধ হয়ে গেছে। চুল পুরোপুরি সাদা হয়ে গেছে। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার নমান এখনও মজবুত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। যদিও দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তবুও চেষ্টা করে। কুরআন তিলাওয়াত করে। দোয়া দুরূদ পড়ে।
সবচেয়ে বেশি সময় কাটায় আল্লাহর জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার গু। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে গি। কিন্তু সে ভয় পেল না। সে জানত যে মৃত্যু সত্য। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ২৬তম অধ্যায়, শেষ দিনগুলো। জীবনের শেষ দিনগুলোতে সে আরও বেশি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। পরিবারের সবাই তার সেবা করত। তার ছেলেমেয়েরা, নাতিনাতনীরা সবাই তার কাছে এসে দোয়া চাইত। সে সবার জন্য দোয়া করত। আল্লাহ তোমাদের সবার ভালো করুক। তোমরা সবাই ইসলামের উপর অটুট থেকো গো। একদিন সে তার স্ত্রীকে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে। তুমি আমার জন্য দোয়া করোগ। সেই রাতে সে অনেক তওবা ইস্তেগফার করল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। জান্নাতের জন্য দোয়া করল। ২৭ অধ্যায়, বিদায়। ফজরের নামাজের সময় তার অবস্থা খুব খারাপ হল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ইমাম সাহেব এলেন। কালেমা